সবাইকে আমাদের আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আ সিরামিক্স সেক্টর নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যে স্টকগুলো মোটামুটি পটেনশিয়াল, ইপিএস গ্রোথ ভালো এবং অনেক বড় রকমের প্রাইস কারেকশন হয়েছে সেই স্টকগুলো নিয়েই আমরা মূলত তাদের টেকনিক্যাল পজিশনগুলো দেখব। বলে রাখা ভালো যে আমাদের এই টেকনিক্যাল ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের এডুকেশনাল পারপাসেই শেয়ার করা হচ্ছে। কোনো বাই সেলের নির্দেশনা তো প্রদান করে না। আমরা সেটা অনুপ্রাণিত করিও না। সো আপনারা কেউ আমাদের এই ভিডিওগুলো দেখে যেকোনো রকমের বাই বা সেলের সিদ্ধান্ত যদি নেন, সেটা আপনার নিজের ডিসক্রিশনারিতেই নিয়ে থাকবেন এবং এটা লায়াবিলিটিস সম্পূর্ণই আপনারই থাকবে। যাই হোক, আমরা ১ম এ যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নাহি ক্যাপ, নাহি অ্যালুমিনিয়াম সংক্ষেপে যদি বলি। আ 3rd কোয়ার্টার ইপিএস ১৬ পয়সা থেকে ১২ পয়সা অর্থাৎ ২৫% এর মতো কম আসছে। বাট ৯ মাসের যদি ইপিএস আমরা দেখি ৪৭ পয়সা থেকে ৮৩ পয়সা। এখানে ৭৭% গ্রোথ আছে। অর্থাৎ আগের ২ টা কোয়ার্টারে ইপিএস গুলো ভালো আসছিল। অ্যানুয়ালাইজড করলে এটার ইপিএস হয় ৳১.৬৬ এবং আ স্টিল এটা এখন যে প্রাইস এটা ৳৪০ র নিচে চলছে। সো মার্জিন স্টক হিসেবে যদি কাউন্ট করি তাহলে এটা এখনো মার্জিনেবল। আমরা নাহির টেকনিক্যাল পজিশনটা একটু দেখে আসবো সংক্ষেপে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাহি ক্যাপ দীর্ঘ একটা কারেকশন হয়ে অর্থাৎ ৳৫৩.৭০ থেকে কারেকশন হয়ে এটার বটম ক্রিয়েট করেছিল ৳৩৪.২০ বা ৩০ পয়সা। শেয়ারটা এখন ৳৩৯.৭০ চলতেছে। মানে ক্লোজিংটা ছিল গতকালকে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এইখানে যে পরিমাণ ভলিউম হয়েছে সেটা কিন্তু এই জায়গার এভারেজ ভলিউম থেকে অনেক বেশি। মানে এভারেজ ভলিউমের ডাবল এরও বেশি। অর্থাৎ অলমোস্ট ৩ গুণ। অর্থাৎ এখানে যদি ভলিউম গুলো আপনারা দেখেন, আ এভারেজ ভলিউম হচ্ছে লাইক ৫,৮০,০০০ থেকে ৯০,০০০ যেটা গতকাল ছিল ২১,৪৬,০০০ তার মানে ৩ গুণ। এই ৩ গুণ ভলিউম নিয়ে একটা প্রাইসের বৃদ্ধি হয়েছে, একটা বড় ক্যান্ডেল এসছে এবং আপনারা যদি ফরমেশন দেখেন যে স্টকটা মূলত রান করা শুরু করেছে এই জায়গা থেকে ২৮শে এপ্রিল থেকে। একটু পুল ব্যাক, পুল আপ হয়, কিছুটা কারেকশন হয়ে আবার পুল আপ হয়, আবার কারেকশন হয়ে আবার পুল আপ হয়। সো এইটা একটা প্যাটার্ন এই স্টকটার ক্ষেত্রে। সে ২-৩ কার্যদিবস একটু স্লো থাকে, তারপর একটা বড় ক্যান্ডেল করে সেইটাকে ওভারটেক করে। লাইক প্রিভিয়াস যে বটম গুলা ছিল, যদি ১ম যে ক্যান্ডেলের আপটা ছিল সেটা ক্লোজিংটা ছিল প্রিভিয়াস ২ টা ক্যান্ডেলের উপরে। ঠিক একইভাবে যখন 2nd ক্যান্ডেল দিয়ে আবার যখন হয় তখন প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে অতিক্রম করে। 3rd ক্যান্ডেলে এই যে প্রিভিয়াস যে হাই ছিল এই জায়গাটা আপনারা একটু দেখতে পাচ্ছেন। এইটা থেকে এটা উপরে চলে আসে। সো এইভাবে আসলে আ যে ফরমেশনটা আমরা ভার্চুয়ালি আমরা কল্পনা করি যে হায়ার হাই, হায়ার লো এই ধরনের একটা ফরমেশন ক্রিয়েট করে সে কি করছে? একটা আপওয়ার্ড চ্যানেল ক্রিয়েট করেছে। সেই চ্যানেলটা কিরকম? আমি দেখাচ্ছি। লাইক এইরকম একটা চ্যানেল ক্রিয়েট করেছে। তো এই যে চ্যানেলগুলো ক্রিয়েট করলো আমি যদি এটাকে একটু জুম ইন করে দেই, সরি জুম আউট করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আপওয়ার্ড চ্যানেল ক্রিয়েট করেছে এবং এই ভলিউম সেই চ্যানেলটাকে সাপোর্ট করছে। সেই প্রাইস লেভেলটাকে সাপোর্ট করছে। তো এই ধরনের ফরমেশন সাধারণত যখন পাওয়া যায় তখন দেখা যায় যে ভালো একটা বুলিশ মোমেন্টাম গেইন করে। সো এই স্টকটার ইপিএস গ্রোথ মোটামুটি ভালো আছে ৯ মাসে। এখনো মার্জিনেবল স্টক এবং শেয়ারটা চলে আসছে কত টাকা থেকে? ৳৫৪ থেকে। আমরা যদি এর ওভারঅল পিকটা দেখি অর্থাৎ যখন ফ্লোর প্রাইস এ ছিল তখন এটা ৳৬৫ ছিল। সো এই যে ৳৫৪ ও যদি আমরা ধরি তাও স্টকটা এখনো পর্যন্ত ১৫% এর মতো আ আমি বলব যে মানে অলমোস্ট 20% এর মতো আসলে আ প্রাইস কারেকশন অবস্থায় আছে এখনো পর্যন্ত। সো আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট টাইমে যে, যেই স্টক গুলোর প্রাইস কারেকশন যত বেশি হয়েছে ঘুরে ফিরে নতুন স্ক্রিপ্ট হিসেবে ওই স্টক গুলাই চলে আসছে। সো আপনারা এই ধরনের ফাইন্ডিংস গুলো আপনাদের এনালাইসিস এর মাধ্যমে বের করার চেষ্টা করবেন। আমরা এবারে চলে যাব বিবিএস। আ এটার টেকনিক্যাল পজিশনটা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি যে 3rd কোয়ার্টার ইপিএস এ এর গ্রোথ হচ্ছে ৫৩৩% অর্থাৎ আ ৩ পয়সা নেগেটিভ থেকে ১৩ পয়সা পজিটিভ আসছে এবং ৯ মাসে যেখানে ১ পয়সা
পজিটিভ ছিল, সেখানে 27 পয়সা নেগেটিভ। তার মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার এটার ইপিএসটা খুব নেগেটিভ ছিল। তো যাই হোক, ইপিএসটা এটা নেগেটিভ, বাট থার্ড কোয়ার্টার ইপিএস এ পজিটিভ আসছে। আশা করা যাচ্ছে যে জুন ক্লোজিং এর সময় ইয়ার এন্ডে যে ইপিএসটা আসবে, সেটা হয়তোবা ভালো আসতে পারে। আমরা বিবিএস এর একটা তুলনামূলক টেকনিক্যাল পজিশন দেখব। অনেক সময় হয় কি যে মানে ইপিএস নেগেটিভ থাকলেও যে প্রাইস কারেকশনটা হয়, এই প্রাইস কারেকশনটাই একটা লুক্রেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। যেটা বলছিলাম যে 14 টাকা শেয়ার নেমে আসছিল, এখন 17 টাকা। মানে 3 টাকা অলরেডি গ্যাপ। তার মানে আপনি 20% এর মতো গেইন অলরেডি দিয়ে দিয়েছে। তো শেয়ারটা ফ্লোরের থেকে যখন নেমে আসে তখন এটার এভারেজে এটা 20 টাকার উপরে, মানে 20 টাকা থেকে প্লাস মাইনাস এরকম লেভেলেই ছিল। আমরা যদি বলি যে বারবার এটা 19 টাকার দিকেই টাচ করে পড়ছিল। সো স্টিল সেইম প্যাটার্ন, আ যে বুলিশ কিছু মোমেন্টাম গেইন করে, বুলিশ কিছু মুভ শুরু করে ভলিউম সহকারে। তারপরে একটু কারেকশন হয়ে আবার আপ হয়। তো প্রিভিয়াসলি আমরা দেখেছি এটা এই 20 টাকা লেভেল পর্যন্ত আ গিয়েছে এবং এটা একটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে এই মুভিং এভারেজটা। সো এইবারও যেহেতু এটা মিড টার্মের, এই যে গ্রিন কালারের যে মুভিং এভারেজটা দেখছেন, এইটাকে ক্রস করেছে, যদি এটার উপরে সাস্টেইন করতে পারে অর্থাৎ 17 টাকার উপরে শেয়ার প্রাইসটা ধরে রাখতে পারে, তাহলে শেয়ারটা আবারও 19 19.5 টাকা পর্যন্ত যেতে পারে। তো আপনারা আ এই ধরনের ফরমেশন যে স্টকগুলোতে পাবেন সেগুলোর একটা তুলনামূলক আ এনালাইসিস আপনারা করে আপনার ওয়াচ লিস্ট তৈরি করতে পারেন। এবার আমরা চলে যাব বিবিএস কেবল। আ থার্ড কোয়ার্টার ইপিএস গত বছর ছিল 10 পয়সা। এবারে ২৭ পয়সা নেগেটিভ। সো ইপিএস গ্রোথটা নেগেটিভ। ৯ মাসে ছিল ৩৪ পয়সা, এইবারে হচ্ছে ৪৮ পয়সা নেগেটিভ। সো এনুয়ালাইজড করলে ৯৬ পয়সা নেগেটিভ। আমরা একটু বিবিএস কেবলের চার্টটা দেখে আসবো। বিবিএস কেবলের চার্টে আমরা দেখার আগে আমরা যে জিনিসটা একটু দেখার চেষ্টা করব যে ইপিএস গ্রোথটা খুবই নেগেটিভ, হ্যাঁ? তো যখন এরকম ইপিএস নেগেটিভ থাকে, একটা আশঙ্কা থাকে যে নেক্সট ইয়ারে যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটা হয়তোবা নাও দিতে পারে। না দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে জেড ক্যাটেগরিতে চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে বা ভয় থাকে। সো এই ধরনের স্টকেও কিন্তু গেইন হয় অনেক সময়। গেইনটা এরকম, যারা যেই আ আ যেই আ আমি বলব যে স্মার্ট ইনভেস্টর এই স্টকটাতে বড় একটা স্টেক নিয়েছিল বা তাদের আছে, তারা অনেক সময় আপনার এই ধরনের আ সিচুয়েশন গুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করে। অর্থাৎ তাদের যে স্টেক সেটা থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করে এবং সেই এক্সিট নেওয়ার চেষ্টা করার যে প্রয়াস, সেইটা থেকে কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে উইথআউট এনি রিজন। তো যখনই এই ধরনের মুভ গুলো দেখা যায়, সাধারণত দেখা যায় যে তাদের এক্সিট নেওয়ার জন্যই এই ধরনের মুভ গুলো আসে এবং তারা যখন এক্সিট নিয়ে নেয়, এইটা দীর্ঘ সময়ের জন্য আর কোনো মুভমেন্ট এ যায় না। সো এই ব্যাপারটা মাথায় আপনারা রাখতে পারেন। বর্তমানে আ সেটা ৳৩১ প্লাস মাইনাস, অর্থাৎ ৩১ থেকে ৩২ প্লাস মাইনাসে কনসলিডেশন হচ্ছে এবং যেটা দেখিয়েছিলাম বিবিএস এ, আ এইখানেও একটা মুভ আসতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ৩,০০,০০০ এভারেজ ভলিউম থেকে এখন ৬,১০,০০০ ডেইলি ভলিউম করছে। মানে গতকালের ভলিউম, মানে প্রিভিয়াস ডে এর ভলিউম। সো অলমোস্ট ডাবল। আমি বলব যে এই স্টকটাও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে এনালাইসিস আরো ভালোভাবে করে দেখতে পারেন। আমার ধারণা যে স্টকটা যেহেতু বড় একটা কারেকশন হয়েছে, অর্থাৎ ৳৪৩ থেকে শেয়ারের প্রাইসটা পড়ে এখন ৳৩২, তার মানে আ ৳১০ মতো শেয়ারের প্রাইস, ৳৯ মতো শেয়ারের প্রাইস কারেকশন হয়েছে। এট লিস্ট আ ৳৯ 50% প্রাইস রিগেইন করতে পারে বা আ আ অ্যাডজাস্ট হতে পারে। অর্থাৎ ৳৩২ শেয়ার সর্বোচ্চ হয়তোবা ৳৩৬ পর্যন্ত বা ৳৩৭ পর্যন্ত যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে মুভিং এভারেজে আ মিড টার্ম মুভিং এভারেজ যেটা গ্রিন কালারের, সেটাও এর আগের বার আ সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল বাট সাস্টেইন করে নাই ৳৪২ লেভেলে এবং বারবার এই জায়গাটাতেই রেজিস্ট্যান্স হিসেবে, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। সো এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা ৳৩৫.৯০ শো করছে। এটা ৳৩৬ যদি ধরে নেন, তাহলে ৳৩২ থেকে ৳৩৬ পর্যন্ত, অর্থাৎ ৳৪ র একটা গ্যাপ এখনো আছে এবং আমি যেটা বললাম
যে স্মার্ট ইনভেস্টর যারা তারা অনেক সময় এক্সিট নেওয়ার জন্যে প্রাইসটাকে পুল করে। তো সেইটা একটা অপরচুনিটি হইতে পারে আপনাদের জন্যে। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনারা নজরদারিতে রাখবেন। ওয়ালটন ইপিএস গ্রোথ অনেক। থার্ড কোয়ার্টার ইপিএস এ ৳৭.৭৮ ছিল। গত বছর, এই বছরে ৳13.93। ইপিএস গ্রোথ হচ্ছে ৭৯% আমরা যদি ৯ মাসের ইপিএস দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ২০৫% এর ইপিএস গ্রোথ হয়েছে ৳৮.২৫ থেকে ৳২৫.১৭। অ্যান্ড অ্যানুয়ালাইজড ইপিএস যদি ধরি তাহলে সেটা ৳৫০। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আপনারা যদি জিপি, ব্যাডবিসি, বার্জার, আ ইউনিলিভার এই ধরনের স্টকের কথা যদি আমরা বলি তাহলে দেখা যায় ওই স্টকগুলোর আর্নিংস যেরকম থাকে, ওয়ালটনের আর্নিংসটাও একই রকম। বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে আপনারা দেখেই ইপিএস এর গ্রোথ দেখেই অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখানে অবশ্য টেকনিক্যাল এর পাশাপাশি কিছু ফান্ডামেন্টাল ইস্যুস আছে, কিছু পলিসিগত ব্যাপার আছে। সেইগুলো আপনারা অনেক সময় ওভারলুক করে যান। এটা আসলে টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আ আমি বলব যে এই জিনিসগুলোকে কনসিডারেশন এ নিয়ে আসা উচিত। আপনারা দেখেন ইপিএস ভালো হওয়া সত্ত্বেও কিন্তু সে ৳৬০০ র নিচে অর্থাৎ কন্টিনিউয়াসলি একটা প্রাইস ফল সিচুয়েশন এই স্টকটার মধ্যে দেখা যাচ্ছে। ফ্লোর তুলে দেওয়ার পরে শেয়ারটা সর্বোচ্চ ৳৮০০ ৳৮৫০ পর্যন্ত ওঠে। বাট এরপর যে জিনিসটা দেখা যাচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত স্টিল এটা ডিক্লাইনিং একটা সিচুয়েশন এ আছে। তো আমার ব্যক্তিগত এনালাইসিস থেকে আমি যেটা বুঝি যে এই ধরনের ডিক্লাইনিং স্টক আ আ একে তো হচ্ছে যে একটা অপরচুনিটি ক্রিয়েট করে নতুন করে যে এখান থেকে হয়তো 5-10% এর একটা গ্রোথ দেয় কিনা সেটার জন্যে। বাট ফ্যাক্ট হচ্ছে যে এই যে আপনারা জেনে থাকবেন যে ওয়ালটনের কিন্তু এসএসসির একটা ইয়ে আছে মানে আইন আছে যে মার্কেটের ফ্রি ফ্লোট মিনিমাম ফ্রি ফ্লোট একটা পার্সেন্টেজ অফ শেয়ার মার্কেটে থাকতে হবে। ওয়ালটনের কিন্তু সেটা নেই। অর্থাৎ ওয়ালটন আরো বেশ কিছু পরিমাণ শেয়ার মার্কেটে আ সেকেন্ডারি মার্কেটে তাকে ছাড়তে হবে। মানে অফলোড করতে হবে। যেটা হচ্ছে ডিরেক্টরদের হোল্ডিংস এ আছে। সো এই যে আ আম ফ্রি মিনিমাম যে অংশটুকু মার্কেটে ছাড়তে হবে, এইটাই একটা কারণ যে এই অংশটুকু বা এই ফ্রি ফ্লোট আ কোয়ান্টিটিটা মিনিমাম কোয়ান্টিটিটা ফুলফিল করতে গেলে এটার যে পরিমাণ সাপ্লাই আসবে সেইটা অ্যাবসর্ব করার মতো মার্কেট হয়তোবা এখন আমাদের আ মার্কেটে নেই। যার কারণে আম অনেক সময় শেয়ার প্রাইস খুব লুক্রেটিভ থাকলেও কিছু মানে এই ধরনের ইস্যুস এর কারণে শেয়ারের প্রাইসের আসলে তেমন কোনো আ আপ দেখা যায় না বা মোমেন্টাম দেখা যায় না। সেই ক্ষেত্রে আ আপনারা আসলে একটু ধৈর্য ধারণ করলে খুব বড় রকমের একটা গেইন পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওই জিনিসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই স্টকটার আর কোনো বাধা নেই। সাপ্লাই ডিমান্ড এর একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন এ আসবে এবং এর পর্যায়ে যেয়ে আবার মোমেন্টাম গেইন করে শেয়ারটা ভালো করবে। তো যাই হোক, এইটা যেহেতু এখনো ওই সিচুয়েশনটা ওভারকাম করতে পারেনি, ৳৬০০ র নিচে অবস্থান করতেছে। এইটার ব্যাপারে আসলে সেরকমভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আপনারা আ মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা যাবো আজিজ পাইপ, ইপিএস নেগেটিভ। আ এইটা আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা যাবো অলিম্পিক অ্যাক্সেসরিজ এ। আপনারা দেখতে পাচ্ছেন ৳৯১ ইপিএস থেকে ৳১৮ ইপিএস তার মানে নেগেটিভিটি ও কমছে অর্থাৎ আর্নিংস টা বাড়তেছে এবং আর্নিং গ্রোথ 80%। আপনারা যদি এটা দেখেন ৯ মাসে ছিল ৳১.১১ অ্যান্ড এই বছর হচ্ছে ৫৪ পয়সা নেগেটিভ। এখানেও ৫১% এর মতো রিকভার করেছে। যদিও এখন ইপিএস ৳১.৮ নেগেটিভ। আমরা তারপরে একটু অলিম্পিক অ্যাক্সেসরিজ এর চার্টটা দেখে আসবো। জি, যেটা দেখছেন যে অলিম্পিক অ্যাক্সেসরিজ ৳১১ মানে বিলো ৳12 ৳১২ র মধ্যে নেমে আসছিল এবং শেয়ারের প্রাইস এখান থেকে বেড়ে আ ৳১৫ পর্যন্ত উঠেছিল। কিন্তু বর্তমানে আবারও ৳১৩.৫ র মধ্যে আছে। একটা বিষয় লক্ষণীয় যে এই যে একটা আপওয়ার্ড মুভমেন্ট হয়, গতকালকে একটা ডোজি ফরমেশন আসছে এবং এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, দ্যাট মিনস যে এইখানে বাইং ইন্টারেস্টটা বেশি। সাপ্লাইটা ওরকমভাবে আসলেও এটা অ্যাবসর্ব করে ফেলতেছে। শেয়ার প্রাইসটা ফল করতে দিচ্ছে না মানে
দুঃখিত, শেয়ার প্রাইস ফল করতে দিচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে স্মার্ট ইনভেস্টর এইখানে ইনভলভ আছে। তো এই স্টকটাও টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি আ ভালো করার চেষ্টা করছে। আপনারা নজরে রাখতে পারেন। তো যেহেতু এই জায়গাটাতে একটা কনসিডারেশন বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, আশা করা যাচ্ছে যে এইখান থেকে শেয়ারটা আবারও আমরা যদি ইনিশিয়াল ইয়েতে যাই, রেজিস্ট্যান্স এ যাই, সেক্ষেত্রে ৳১৫ পর্যন্ত রেজিস্ট্যান্স আছে এবং এটা যদি ব্রেক করে তাহলে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আমরা যদি সেটা দেখার চেষ্টা করি, অর্থাৎ ৳১৬, আমার যেটা ধারণা যদি এটা রিগেইন করে তাহলে ৳১৬ পর্যন্ত স্টকের প্রাইস উঠে যেতে পারে। এরপরে আমরা যাবো আ বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড, আমরা এগুলোতে যাবো না যদি ইপিএস গ্রোথ খুব ভালো। আ যাবো না এইজন্যেই যেমন এইগুলোর আসলে আমি যে প্রবলেমটা আছে সেটা দেখাচ্ছি। আ প্রবলেমটা হচ্ছে এর ভলিউমটা এতই কম যে এখানে মার্কেট পার্টিসিপেন্ট আসলে খুবই কম এবং এই সমস্ত ড্রাই ভলিউম গুলোতে আপনারা আসলে খুব একটা বেশি ট্রেড পজিশন নিয়ে সুবিধা করতে পারবেন না। নরমালি পারা যায় না। যার দরুন আমি এটা স্কিপ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক এর ইপিএস গ্রোথ ও ভালো আসছে ১০ পয়সা থেকে ১২ পয়সা এবং ৯ মাসে ৪১ পয়সা থেকে ৪০ পয়সা। মোটামুটি ইপিএস গ্রোথ আ দেখা যাচ্ছে বাট স্টকটার একটা সমস্যা হচ্ছে যে এটা সম্ভবত আ আ ওদের একটা নিউজ পাবলিশ হয়েছিল ডিএসইর ওয়েবসাইটে। আপনারা একটু দেখে নিবেন। আমরা এটা একটু স্কিপ করে যাচ্ছি। ফান্ডামেন্টালি খুব ভালো নয় এই ধরনের স্টকগুলো আমরা আসলে এভয়েড করার চেষ্টা করতেছি। ন্যাশনাল টিউব আমরা দেখি এটার ইপিএস গ্রোথ ভালো। আপনারা জেনে থাকবেন যে ন্যাশনাল টিউব ১০০ আ ৳১০০ র উপরে একসময় খুব ভালো ট্রেড হতো। তো যাই হোক আমরা এখন ন্যাশনাল টিউবের আ আ চার্টটা দেখব। আচ্ছা, ন্যাশনাল টিউব আমরা দেখতে পাচ্ছি যে ৳৬২-৬৩ পর্যন্ত নেমে আসছিল। ইপিএস এর একটা গ্রোথ হওয়ার পরে শেয়ারটার প্রাইস চলে আসে ৳৭৫-৭৬ পর্যন্ত। এখন ৳৭২ র নিচে চলতেছে। তো মুভিং এভারেজ শর্ট টার্ম এবং মিড টার্ম মুভিং এভারেজ এর উপরে স্টে করতেছে যেটা কিনা আমাদেরকে ইন্ডিকেট করে ৳৭০ র উপরে। সো আপনারা যে জিনিসটা করতে পারেন যে এর ইপিএস গ্রোথটা ভালো আছে। আ ইপিএস গ্রোথটা ভালো আছে ১৯ পয়সা থেকে ৪৪ পয়সা, ১৩২% এবং ৬ পয়সা থেকে ৮৫ পয়সা। আ annualize করলে ইপিএস টা হয় ৳১.৭০। তার মানে এখনো মার্জিনেবল আ সিচুয়েশন এ আছে। যতদূর বুঝতে পারছি আমি। সো যদি এটা কনসোলিডেশন হয়ে এই জায়গার প্রাইস লেভেলটা ধরে রাখতে পারে অর্থাৎ ৳৭০ র উপরে ধরে রাখতে পারে, তাহলে এই স্টকটা প্রিভিয়াস অর্থাৎ ফ্লোর প্রাইস যেটা অর্থাৎ ৳৮০ এই লেভেল পর্যন্ত আবারও যেতে পারে। তো আপনারা নজরে রাখতে পারেন। আ ওয়াচ করতে থাকেন এবং টেকনিক্যাল পজিশন গুলো দেখতে থাকেন যে এটার টেকনিক্যাল পজিশন গুলো কতটুকু ইয়া করে ভালো করে ধরে রাখতে পারে। আমরা এবারে যাবো আ নতুন আরেকটা স্টক আ আ কপারটেক। আ কোপারটেকের ইপিএস যদিও ইপিএস গ্রোথ কিছুটা কম বা নেগেটিভ যেমন ৪৭ পয়সা ইপিএস থেকে ২৪ পয়সা নেমে আসছে এবং ৬৯ পয়সায় ৯ মাসের ইপিএস থেকে ৫১ পয়সায় নেমে আসছে। ইপিএস গ্রোথটা যদিও নেগেটিভ বাট স্টিল এটা ৳১.২ ইপিএস আছে অ্যানুয়ালাইজড করলে। তো আমরা কপারটেকের ইয়েটা দেখব কারণ অ্যাক্টিভলি ট্রেড হচ্ছে। হ্যাঁ? ইপিএস খারাপ বা ইপিএসটা কম আসছে বাট অ্যাক্টিভলি ট্রেড হচ্ছে বা ট্রেড হতো। আ তো সেইজন্যে আমরা এই স্টকটাকে একটু দেখব। দেখতেই পাচ্ছি যে মিড টার্ম মুভিং এভারেজ যেটা সেটাতে রেজিস্ট্যান্স ফেস করেই স্টকটার প্রাইসটা বারবার ফল ব্যাক করেছে। বাট এইবারে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আ ৳২৯.৮০ এটার রেজিস্ট্যান্স এবং সেইখানে টাচ করেই আ রেজিস্ট্যান্স এর কাছাকাছি লেভেলে ক্লোজিংটা হয়ে আছে। তো এইখানে একটা বিষয় লক্ষণীয়। আপনারা যদি দেখে থাকেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি।
ওকে। তার মানে এই যে যেটা ডাউনওয়ার্ড স্লোপ তৈরি করেছে, এখন এটা চ্যানেলটা ব্রেক করে যদি উপরের দিকে সাস্টেইন করতে পারে, অর্থাৎ শেয়ার প্রাইস যদি ৳৩০ র উপরে ধরে রাখতে পারে, তাহলে শেয়ারটা পূর্বের মতো এই লাল যে মুভিং এভারেজ, এটা হচ্ছে 200 ডেজ মুভিং এভারেজ। তো এর আগে সেটাতে রেজিস্ট্যান্স ফেস করে পড়ে গিয়েছিল। সো এইটা এখান থেকে আবারও আমার যেটা মানে টেকনিক্যালি যেটা দেখা যাচ্ছে যে ৳৩০ র উপরে প্রাইসটা ধরে রাখতে পারলে শেয়ারটা আবারও ৳৩৪ পর্যন্ত যেতে পারে এবং যাওয়াটার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে এখানেও 10% এর একটা আ গ্যাপ এখনো আছে যেটা ফিল আপ করার মতো স্কোপ দেখতে পাচ্ছি। আমরা এরপরে চলে যাচ্ছি ন্যাশনাল পলিমার। ইপিএস গ্রোথ নেগেটিভ ৯৩ পয়সা থেকে ৬৪ পয়সা এবং ৯ মাসে আবার একটু বেশি যেটা ৳১ ছিল গত বছর, এখন এই বছরে ৳১.৬৪। ফুল ইয়ার অ্যানুয়ালাইজড করলে ইপিএস হয় ৳৩.২৮। তার মানে এটা যদি আমি মার্জিন কাউন্ট করি তাহলে ৩ ৪ ১২ ৳১২০ পর্যন্ত ৳১২০ পর্যন্ত মিনিমাম এটা লোন পায়। তো আমরা দেখব ন্যাশনাল পলিমার স্টকটার টেকনিক্যাল পজিশন। আরো একটা জিনিস বলে রাখা ভালো। আ ইপিএস গ্রোথ অনেক সময় কোন একটা পার্টিকুলার কোয়ার্টারে খারাপ আসতে পারে বা কম আসতে পারে। বাট ওভারঅল যদি গ্রোথ থাকে তাহলে হচ্ছে স্টকগুলো ভালো করে। আরেকটা ব্যাপার হইতেছে যে আমাদের দেশে ম্যাক্রো ইকোনমির অবস্থা যদি খারাপ হয় তাহলে কিছু ইন্ডাস্ট্রি ভালো করবে, কিছু খারাপ করবে। ডি ডিপেন্ডস অন ধরেন তাদের বিজনেস সেগমেন্টের কারণে। ন্যাশনাল পলিমার যেই ক্যাটেগরির বিজনেস করে, যে ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, ওরা মূলত হচ্ছে আ আ বাথরুম ফিটিংস, পাইপ এই ধরনের জিনিসগুলোই ওরা ওদের বিজনেস সেগমেন্টে আছে। তো আ যত বেশি কনস্ট্রাকশন লেভেলে কাজ হবে, ওদের সেলস স্টেডি পর্যায়ে থাকবে অথবা আরো ভালো থাকবে। আপনারা জানেন যে ন্যাশনাল পর্যায়ের যে আমাদের ক্রিকেট আ আ টিম আ বিভিন্ন খেলায় তারা স্পন্সর করেছিল। সো বলব যে এইটা মোটামুটি ভালো একটা ফান্ডামেন্টাল না হলেও মিড লেভেলের ফান্ডামেন্টাল বেসড একটা কোম্পানি এবং ইপিএস গ্রোথ যেহেতু আছে, ওদের সেলস যেহেতু আছে, আ যেই লেভেল থেকে প্রাইসটা ফল করেছিল, ওই প্রাইসটা আবারও রিগেইন করাটা অস্বাভাবিক কিছু হবে না। তো দেখা যাচ্ছে যে শেয়ার প্রাইস নেমে এসেছিল ৳৪১, সেখান থেকে এখন আ ৳৪৮ য় অবস্থান করতেছে। যদিও রেজিস্ট্যান্স জোনের খুব কাছাকাছি। আ বেটার হয় যে এটা কনসোলিডেশন করে কিনা সেটা আপনারা অবজার্ভ করতে থাকেন এবং আ যেহেতু প্রিভিয়াস হাই ছিল ৳৫৮, সেটা আবার ৳৫৮ বা ৳৬০ পর্যন্ত আ যেতেও পারে। তো সেই ব্যাপারটা আ যদি অবজার্ভ করতে থাকেন আপনারা আশা করি আ ভালো একটা আ মোমেন্টাম এটাতে যদি আসে তখন ক্যাচ করতে পারবেন। এরপরে আমরা যাব কেডিএস। ৫৫ পয়সা গত বছর 3rd কোয়ার্টারে, এই বছর ৫১ পয়সা। গত বছর ৳১.৬৯, এই বছর ৳১.৪৭। কাছাকাছি। খুব একটা বেশি নেগেটিভ নয়। বাট প্রাইসটা হয়তোবা লুক্রেটিভ হতে পারে। আমরা একটু দেখব কেডিএস এর আ টেকনিক্যাল পজিশন। আপনারা দেখতে পাচ্ছেন বটম ছিল ৳৪১, এখন চলতেছে অলমোস্ট ৳৪৭। তো একটা কারেকশন হওয়ার পর প্রাইসটা জাম্প করে এই শর্ট টার্ম মুভিং এভারেজ যেটা ৳৪৬, এটার উপরে সাপোর্ট নেয়ার চেষ্টা করতেছে এবং আপনারা যদি দেখেন, আমি একটু জুম আউট করে দিচ্ছি। একটা হ্যামার ক্যান্ডেল আসছে। সো এই হ্যামার ক্যান্ডেল অনেক সময় বুলিশ পিন বার এর মতো কাজ করে বা বুলিশ রিভার্সাল ফরমেশন আ ক্রিয়েট করে। সো দেখার বিষয় যে এই ৳৪৬ র উপরে যদি প্রাইস লেভেল ধরে রাখতে পারে আ এবং সেই সঙ্গে যদি ভলিউমটা বাড়ে, লাইক এখানে যে পরিমাণ ভলিউম হচ্ছে আ ১.৫ লাখ প্লাস মাইনাস। তো যদি ২ লাখ প্লাস ভলিউম রাখতে পারে, তাহলে স্টকটা কিন্তু এখান থেকে ভালো মোমেন্টাম গেইন করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মোমেন্টাম গেইন করার সময় এই জায়গার যে ভলিউমটা ছিল, হ্যাঁ? এই ভলিউম গুলা যে ছিল, এই ভলিউম গুলা যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে প্রায় ৩ লাখ ৪ লাখ করে পার ডে ভলিউম ছিল। তো ওই ভলিউমটা যদি কন্টিনিউ করে আ তাহলে হচ্ছে শেয়ার প্রাইসটা এখান থেকে খুব ভালো পরিমাণে একটা আ আমি মনে করি যে আ গেইন করতে পারবে এবং সেই আ গেইন এর পার্সেন্টেজ আমরা যদি প্রাইমারি লেভেলে বলি তাহলে ৳৫০ পর্যন্ত এটার প্রাইমারি রেজিস্ট্যান্স। আ এরপরে যদি যায় সেই ক্ষেত্রে ৳৫৭ পর্যন্ত যেতে পারে।
মানে এখানে বেশ কয়েকটা রেজিস্ট্যান্স জোন আছে। সো ৳৫০, ৳৫৫, ৳৫৭ এই পর্যন্ত গ্যাপ ক্রিয়েট করার একটা স্কোপ আছে। সো দেখতে থাকেন যে এই স্টকটার মোমেন্টাম গেইন করে কিনা। আমরা এরপরে চলে যাচ্ছি বা আসলে গোল্ডেন সান। ইপিএস গত বছর ছিল ১৮ পয়সা নেগেটিভ, এবার ১ পয়সা, ৯৪% গ্রোথ। গত বছর ছিল ৫৬ পয়সা নেগেটিভ, এবার ১৩ পয়সা, ৯ মাসে ৭৭% গ্রোথ। ইপিএস স্টিল নেগেটিভ, বাট যেহেতু অ্যাক্টিভলি ট্রেড হচ্ছে সেইজন্য আমরা স্টকটার টেকনিক্যাল পজিশনটা একটু দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এটার ইনসাইটটা কি, টেকনিক্যাল ইনসাইট। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার প্রাইস ছিল ৳১২, এখন অলমোস্ট চলতেছে ৳২৭ র কাছাকাছি। সো একটা ব্রেকআউট হয়েছে রিসেন্ট টাইমে এবং ব্রেকআউটটা এই লেভেলগুলোতে হওয়ার পর এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। ৳২৪.৫০ এখন এটা সাপোর্ট জোন। দেখার বিষয় হচ্ছে যে এই যে এই টাইপের স্টকগুলো যেগুলো ব্রেকআউট করে, ভালো মোমেন্টাম গেইন করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পার ডে এটার ভলিউম হচ্ছে ১,০০,০০,০০০ উপরে। এভারেজ ভলিউম হচ্ছে ৮৫,০০,০০০ উপরে। সো ভালো মোমেন্টাম গেইন করা এবং নরমালি যেটা দেখা যায় যে accumulation ফেজ থেকে মোমেন্টাম পাওয়া ফেজ 2 যখন এটা পার করে তারপরে থাকে ডিস্ট্রিবিউশন ফেজ। তো এই লেভেলে আমার কাছে যেটা মনে হয় টেকনিক্যালি যেহেতু সাপোর্ট পেয়েছে এখানে প্রাইসটা আরেকটু পুল আপ করতে পারে এবং সেই পুল আপটা যদি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো। দুঃখিত, একটু আ আ ইয়ে বিরতি হয়ে পড়ল একটা জরুরি প্রয়োজনে। যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে আ স্টকটা কিন্তু আম আমরা যদি এর মানে প্রাইস যদি আপ করে এখন যে প্রাইস আছে তাহলে ফিবোনাচি এক্সটেনশন অনুযায়ী স্টকটা কিন্তু দেখছেন যে এইটার প্রত্যেকটা লেভেলের আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ওকে। আমরা ভালো করে দেখার চেষ্টা করি যে মোটামুটি প্রত্যেকটা জোনেই কিন্তু অ্যাক্টিভলি মানে কাজ করেছে। আমরা যদি এইটা ধরি, আমরা যদি 61% ধরি তাহলে কাজ করেছে। এবং 26 মানে এটা 100% সেটাতেও কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে। তো এটার এক্সটেনশন যদি আমরা দেখি তাহলে ৳৩৬ অর্থাৎ ৳৩৫.৮০ 161% ফিবোনাচির এক্সটেন্ড করলে এটা ৳৩৬ পর্যন্ত প্রাইস দেখায়। তো যে জিনিসটা হবে যে এইখান থেকে কুইক কিছু প্রাইস জাম্প হতে পারে। নরমালি এমনটাই দেখা যায় যখন ডিস্ট্রিবিউশন ফেজ এ চলে আসে। তো এই যে প্রাইসের গ্যাপ দেখবেন হিউজ গ্যাপ এই জায়গাগুলোতেই নরমালি মানে এইরকম সিচুয়েশন গুলোতেই নরমালি হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। তো অবজারভেশন এ রাখবেন যদি প্রাইসটা পুল আপ করায় ধরে রাখতে পারে তাহলে আমি বলব যে ৳২৭ র উপরে রাখতে পারলে স্টকটা এখান থেকে আরো ৳৬-৭ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেতে পারে। একটা সম্ভাবনা আছে এবং ডিস্ট্রিবিউশন ফেজ এ চলে যাওয়ার আ চান্সটা খুব হাই। তো ডিস্ট্রিবিউশন ফেজ এ সাধারণত প্রাইসিং টা বেশি হয় এবং খুব তাড়াতাড়ি হয়। তো এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা এটার টেকনিক্যাল পজিশন গুলো অবজার্ভ করতে থাকবেন। আমরা এবারে চলে যাচ্ছি জিপিএস ইস্পাত। ৳১.১১ ছিল, এখন ৳১.০১। গত বছর ছিল ৬৫ পয়সা নেগেটিভ, এবার ৳১.৩৩ পজিটিভ যেটা কিনা ৩০০% এর মতো গেইন। ৳২.৬৬ হচ্ছে অ্যানুয়ালাইজড ইপিএস। আমরা জিপিএস ইস্পাতের চার্টটা দেখব। দেখতেই পাচ্ছেন ৳২৫.৫০ থেকে শেয়ার প্রাইস একটু করে বেড়ে ভলিউম ক্রিয়েট করেছে এখানে এবং সবগুলাই বুলিশ এটা পজিটিভ ভলিউম এবং বাইং ভলিউম এবং দেখতে পাচ্ছেন যে শেয়ার প্রাইস এখন সাড়ে ৳৩১.৫০ এবং এটা যদি আমরা আল্টিমেটলি এই মুভিং এভারেজের 200 ডেজ মুভিং এভারেজের রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করার জন্য চিন্তা করেন, তাহলে ৳৩৭ পর্যন্ত। তার মানে এখনো এটা 20% এর মতো গেইন বা গ্যাপ গেইন না অ্যাকচুয়ালি গ্যাপ বাকি আছে।
তো ভলিউম খুব ভালো, টেকনিক্যাল পজিশনও খুব ভালো এবং ইপিএস গুলোও খুব ভালো ৯ মাসের। এবং যেহেতু জুন ক্লোজিং শেয়ার, ডিভিডেন্ডও মোটামুটি ভালো আসতে পারে বা সেইম থাকতে পারে। সেই ক্ষেত্রে শেয়ারটার প্রাইস রিগেইন করে আবারও ৩৭-৩৮ টাকা পর্যন্ত উঠে যাওয়ার একটা স্কোপ আছে এবং দেখতেই পাচ্ছেন যে হিউজ একটা গ্যাপ। নরমালি হচ্ছে এই ধরনের গ্যাপ গুলো আসলে থাকে না। আ বাই টাইম এগুলো আসলে ফিল আপ হয়ে যায়। সো এইটাও একটা পটেনশিয়াল আ টেকনিক্যাল চার্ট তৈরি করছে। আপনারা আপনাদের মতো করে এটার অবজারভেশনটা রাখবেন। কাশিম ইন্ডাস্ট্রিজ ১২ পয়সা থেকে ২৪ পয়সা থার্ড কোয়ার্টারে ১০০% গ্রোথ এবং নেগেটিভ ৭ পয়সা থেকে পজিটিভ ৫৮ পয়সায় ৯০০% গ্রোথ। ৳১ ১৬ পয়সা অ্যানুয়ালাইজড ইপিএস। আমরা কাশিম একসময় খুব ভালো ট্রেড হতো। আমরা একটু কাশিম ইন্ডাস্ট্রিজ এর চার্টটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট টাইমে এর ভলিউমটা খুব কমে গিয়েছিল বাট স্টিল এইখানে পার ডে যে ভলিউমটা সেটা কিন্তু বেড়েছে। অর্থাৎ এভারেজ ভলিউম ছিল ৩,৩০,০০০ প্লাস মাইনাস সেটা রিসেন্ট টাইমের যে ভলিউম সেটা আমি দেখতে পাচ্ছি এখানে যে ইয়েস্টারডে ভলিউম ছিল ৫,৪৮,০০০ তো অলমোস্ট এটা ৭,০০,০০০ এর ভলিউমের কাছাকাছি ছিল। তো ৬,০০,০০০ এর উপরে আপনি যদি ধরেন লাস্ট ৫ ডেইজ এর ভলিউম তাহলে ৬,৫০,০০০ এর উপরে এভারেজ ভলিউম। এই হাই ভলিউমটা ইন্ডিকেট করছে যে স্টকটার মধ্যে স্মার্ট ইনভেস্টর অ্যাক্টিভ আছে এবং ইন্টারেস্ট আছে যার কারণে শেয়ার প্রাইস আ ৳৩৬ থেকে ৳৪২ পর্যন্ত ৳৪৩ পর্যন্ত উঠে গিয়েছিল। তো একটা কনসোলিডেশন হয়ে যদি ৳৪০ ৳৪১ র উপরে শেয়ার প্রাইস ধরে রাখতে পারে, আ তাহলে হচ্ছে শেয়ারটা এখান থেকে ৳৪৮ পর্যন্ত যেতে পারে যেটা কিনা এই মুভিং এভারেজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানেও আমি বলব যে ৳৪১ থেকে ৳৪৮ যদি হিসাব করি আমিও দেখতে পাচ্ছি যে অলমোস্ট আ অ্যাবভ 15% এর মতো একটা গ্যাপ এখনো আছে। সো আপনাদের কারো যদি স্টকটা থেকে থাকে সেই ক্ষেত্রে অবজার্ভ করতে পারেন যে কনসোলিডেশন হয়ে ৳৪১ র উপরে যদি শেয়ার প্রাইস ধরে রাখতে পারে তাহলে কিছুটা সময় লাগলেও শেয়ার প্রাইসটা ৳৪৮ টাচ করতে পারে। আমরা এবারে চলে যাব আফতাব অটোতে ২ পয়সা পজিটিভ ইপিএস থেকে ৪৬ পয়সা নেগেটিভ ইপিএস এবং ৯ মাসেও ৳১.৪০ নেগেটিভ ইপিএস। আ ফান্ডামেন্টালি খুবই খারাপ সিচুয়েশন আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল চার্টের অবস্থাও খুব একটা বেশি ভালো নয়। আ দেখতেই পাচ্ছেন যে এটা ৳৬০ ৳৬৩ পর্যন্ত হাইয়েস্ট উঠেছিল এবং সেটা এখন ফল করতে, করতে এই 200 ডেজ মুভিং এভারেজ সেটা ৳৩৭ যেটা সাপোর্ট সেই লেভেলে চলে আসছে। দেখার বিষয় যে এইখানে সাপোর্টটা পায় কিনা। যদি এখানে সাপোর্ট পায় তাহলে শেয়ারটা আবারও ৳৪০-৪১ পর্যন্ত যেতে পারে। ম্যাক্স আ আমি যদি দেখি যে এটা আসলে ৳৪৫ পর্যন্ত ম্যাক্স যেতে পারে। আ যদি সাপোর্ট পায়, যদি না পায় তাহলে শেয়ার প্রাইস আবারও ৳৩০ র নিচে আস্তে, আস্তে নেমে আসতে পারে। সো এটা একটা ডিক্লাইনিং স্টক অবজারভেশন এ রাখবেন এবং যেহেতু সবকিছুই খুব নেগেটিভ আ তো একটাই বিষয় থাকে যে টেকনিক্যালি যে জিনিসটা হয় যে খুব বেশি ডিক্লাইনিং হতে থাকলে একটা পর্যায়ে ডেড ক্যাট বাউন্স হতে থাকে। এবং ডেড ক্যাট বাউন্স হয়ে যে জিনিসটা হয় যে শেয়ার প্রাইসটা আ ফল করতে থাকে। আমি আ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বা বুঝানোর চেষ্টা করব আপনারা হয়তো বুঝবেন। যেমন এইখানে ফল করছে ডেড ক্যাট বাউন্স, ফল করেছে ডেড ক্যাট বাউন্স। এইখানে ফল করে আসছে ডেড ক্যাট বাউন্স, আবারও ফল করল ডেড ক্যাট বাউন্স, দেন আবার ব্যাক হবে। তো এই যে ডাউনওয়ার্ড যে মুভমেন্ট এটা কিন্তু কন্টিনিউ রাখবে। এবং এইভাবেই করতে, করতে স্টকটার প্রাইস যেখান থেকে শুরু করেছিল অর্থাৎ এই যে ৳২৫ সেইখানে চলে আসার হাই চান্স আছে। সো এই ধরনের ফরমেশন গুলো যখনই কোন স্টকে দেখবেন আ বিরত থাকবেন, ইকুইটি সেভ করবেন। নভানা সিএনজি ৪ পয়সা থেকে ৩ পয়সা এবং ৯ মাসে ১২ পয়সা থেকে ৮ পয়সা। যেহেতু আসলে ইপিএস এ তেমন কোনো গ্রোথ নাই, স্টকটা দেখছি না। আর এটা নরমালি খুব একটা বেশি মুভ করেও না। যদিও করেছিল রিসেন্টলি ২-৩ মাস আগে। আমরা এবারে যাব আম দেশবন্ধু পলিমার। দেশবন্ধু পলিমারের ৬ পয়সা ইপিএস থেকে ৭ পয়সা এবং ৯ মাসে ২৪ পয়সা থেকে ২৪ পয়সা। ইপিএস গ্রোথ সেমই ছিল। ৪৮ পয়সা অ্যানুয়ালাইজড ইপিএস আমরা দেশবন্ধুর চার্টটা একটু দেখব। যেহেতু অ্যাক্টিভলি ট্রেড হতো একসময়।
আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের একটা ভালো গেইন হয়েছে, অর্থাৎ ৳২২ শেয়ার ৪৯-৫০ পর্যন্ত শেয়ার প্রাইসটা উঠেছিল এবং আ আফতাবটার মতোই আহ দুঃখিত। আ আ যে জিনিসটা আমরা এখানে বলার চেষ্টা করছিলাম যে এইটাও একটা আপওয়ার্ড মুভমেন্ট ক্রিয়েট করার পরে আ আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটকেট বাউন্স হয়ে স্টকটা কিন্তু ডাউনওয়ার্ড যে স্লোপ সেটা কিন্তু ধরে রেখেছে। হুম? আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা দেখতেই পাচ্ছি যে ডাউনওয়ার্ড স্লোপটা কিন্তু ধরে রেখেছে। কোনো কনসোলিডেশন নেই। সো এই একটা সিচুয়েশন। আ এটা ফার্দার ভালো করতে পারবে কি পারবে না সেটার ব্যাপারে আসলে বলাটা মুশকিল। এবং আ আরো কিছু জিনিস এখানে বলে রাখা ভালো। আ আমি একটু দেখানোর চেষ্টা করছি। লাইক এইখানে কিন্তু বটম একটা ক্রিয়েট হয়েছে। সেকেন্ড আরেকটা বটম এইখানে ক্রিয়েছে। তো যে জিনিসটা হয় নরমালি দেখা যায় যে এই ফরমেশনটা এটা ১ম লো, এটা 2nd লো। সরি 2nd লো না, এটা লোয়ার হাই। এটা লোয়ার লো, এটা লোয়ার হাই। তো এইভাবে যদি ফরমেশনটা ধরে রাখতে পারে, আহ যেটা বলছিলাম যে আ ১ম এ লোয়ার লো ক্রিয়েট করলে এরপরে লোয়ার হাই। তো এই ধরনের ফরমেশন এবং এটা সাপোর্ট নেয় কিনা সেটা দেখার বিষয়। এবং যদি সাপোর্ট গুলো নেয় তাহলে হচ্ছে এটা নতুন করে একটা আ হয়তোবা চ্যানেল ক্রিয়েট করে কিনা করার ব্যাপার থাকতে পারে। এবং সেই চ্যানেলটা যদি আ ক্রিয়েট করতে পারে তাহলে হচ্ছে অনেকটা এই টাইপের হবে। হ্যাঁ? এবং এইরকম হতে পারে। এবং এই ধরনের ফরমেশন যখন আপনারা পাবেন তখন ধরে নিবেন যে এটা নতুন করে একটু আপওয়ার্ড দিকে যাওয়ার একটা চেষ্টা করছে বা করতে পারে। সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আমরা যদি দেখাই যে এইবারের ফরমেশনটা এইরকম হবে। সো এইরকম করে শেয়ার প্রাইস আবারও ৳৪৫-৪৭ পর্যন্ত যেতে পারে। সো এইরকম ফাইন্ডিংস গুলো আপনার কিন্তু বের করে নিয়ে আসতে হবে বা অবজার্ভ করলে আপনি এই জিনিসগুলো নোটিস করতে পারবেন। টেকনিক্যাল এনালাইসিস গুলো হচ্ছে এইরকমই যে আপনাকে এই ইনসাইট গুলো দিবে এবং সেই অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্তগুলো নিতে পারবেন। তো আপনার প্যাটার্ন গুলো দেখেন, অবজারভেশনটা কন্টিনিউ করেন। আশা করি ভালো ফলাফল পাবেন। আমরা এবারে চলে যাচ্ছি ওয়াইম্যাক্স এ নেগেটিভ ১৮ পয়সা থেকে পজিটিভ ৩৭ পয়সা, ৯ মাসে ৪৬ পয়সা আসছে। অ্যানুয়ালাইজড করলে এটা ৯২ পয়সা ইপিএস আসে এবং এটা দেখতে পাচ্ছি যে অলরেডি খুব ভালো একটা মুভমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। আ আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, অলরেডি ভালো একটা মুভমেন্ট হয়ে গিয়েছে। সো এইটাতে আসলে নতুন করে আ আসলে তেমন কিছু বলবার নেই। আমরা যদি প্রিভিয়াস হাই টা দেখার চেষ্টা করি যে রেজিস্ট্যান্স জোন বা প্রিভিয়াস হাই যেখানে ছিল। আ ওকে। রিসেন্ট একটা ৳৩০ ৳৩১ এটার ব্রেকআউট হয়েছে এবং প্রিভিয়াস হাই যদি ধরি তাহলে রিসেন্ট হাই হচ্ছে ৳৩৫। হয়তোবা সর্বোচ্চ এই পর্যন্তই যেতে পারে। বিকজ এই 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 যে শেয়ার প্রাইস গুলো যে মুভমেন্ট গুলো হয় এখানে কিন্তু কোনো কনসেনট্রেশন নেই। টানা বেড়েছে এবং এই ৳৩২ ৳৩৪ লেভেলে যে কনসোলিডেশন টা হচ্ছে। তো এটা যদি ভালো একটা কনসোলিডেশন হয় ধরে রাখতে পারে তাহলে হচ্ছে শেয়ার প্রাইস ৳৪০ ও এক্সিট করতে পারে। আর যদি না পারে তাহলে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তোবা আবার স্লো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা ফিবোনাচ্চি এক্সটেনশন দিয়ে যদি চিন্তা করি, দেখেন এক্সাক্টলি মানে এই পজিশনটাই কিন্তু সাপোর্ট করছে। তার মানে শেয়ারটা এখন যদি এই যে ৳৩১ র উপরে ধরে রাখতে পারে, যদি না নামে কনসোলিডেশন হয় শেয়ারটা আবার ৩৮, ৮০ বা ৳৩৯ পর্যন্ত যেতে পারে। এবং এইটাকেও যদি আপনার এক্সিট করে সেই ক্ষেত্রে ৳৪৬ যেতে পারে। সেইটাকেও করলে ৳৫১। এগুলো হচ্ছে ফিবোনাচি সিরিজ যেগুলো দিয়ে আসলে আপনি ফিউচার প্রাইস এর যে ফরকাস্টিং বা প্রেডিকশন সেগুলো একটা ধারণা পেতে পারেন। হ্যাঁ? ওই পর্যন্ত যাবেই সেটা কিন্তু বলা সম্ভব না বা সেটা বলছি না আমরা। বা সেটা বলা উচিতও নয়। বাট যে জিনিসটা হয় যে একটা ধারণা পাওয়া যায়। কোন, কোন লেভেল গুলোতে যেয়ে এটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে এবং স্লো হইতে পারে। তো ওয়াইম্যাক্স দেখতেই পাচ্ছেন যে এখন ৳৩০ র উপর শেয়ার প্রাইসটা ধরে রাখতে পারে। কনসোলিডেশন যদি করতে পারে ভলিউম সহ শেয়ারটা এখান থেকে
38 থেকে 39 টাকা পর্যন্ত আবার যেতে পারে এবং এইটা যদি কন্টিনিউ করে যেটা বললাম যে ফরমেশন একেকটা কন্টিনিউ করে যাবে। আপনারা দেখবেন যে যত বেশি কাছাকাছি এই ব্যান্ড গুলো থাকে তত বেশি স্কুইজ হয়, তত বেশি আপ ডাউন করে এবং তত বেশি সময় লাগে। বাট যখন গ্যাপ গুলো বড় হয় তখন এটা খুব তাড়াতাড়ি এই গ্যাপ গুলা ফিল আপ করে আরকি। আপনি দেখেন যে এই ছোট ব্যান্ড গুলোতে প্রাইসটা ফিল আপ করতে যে সময় নিয়েছে, এইখানে এই ব্যান্ড থেকে এই ব্যান্ড পর্যন্ত অর্থাৎ এই ৳২৬ থেকে ৳৩১ পর্যন্ত যেতে কয়দিন লেগেছে? আমরা যদি কাউন্ট করি ১, ২, ৩, ৪ দিন লেগেছে। ৪ দিনের মধ্যেই প্রাইসিংটা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে দেখবেন এখানে কনসোলিডেশন হয়ে যদি প্রাইস ধরে রাখতে পারে, ৳৩৯ পর্যন্ত শেয়ার প্রাইস যেতে আবার ওই ৪ থেকে ৫ দিনই লাগবে, এর বেশি লাগার কথা নয়। তো YMAX এর দিকে আপনারা নজর রাখতে পারেন। যাদের আছে তারা এই টেকনিক্যাল ফরমেশন গুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন। আম আমরা সর্বশেষ অল্প ২-৩ টা স্টক দেখব। আ ডোমিনোজ স্টিল এবং এসএস স্টিল এই ২ টা স্টক দেখব। আম হ্যাঁ, এই ২ টা স্টকই আমরা দেখব সর্বশেষ। ডোমিনোজ স্টিল ২ পয়সা পজিটিভ থেকে ১ পয়সা নেগেটিভ। আহ ৯ মাসে ৩১ পয়সা পজিটিভ থেকে এখন কমে ১ পয়সা পজিটিভ অর্থাৎ ইপিএস গ্রোথ ভালোই নেগেটিভ আছে। বাট যেটা বলছিলাম যে অনেক সময় প্রাইস খুব বেশি কারেকশন হলে স্মার্ট ইনভেস্টর যারা থাকেন তাদের হোল্ডিং এ থাকা স্টক গুলো থেকে তারা অনেক সময় এক্সিট নেওয়ার চেষ্টা করেন এবং সেইজন্য প্রাইসটাকে পুল আপ করান। তো সেই সিনারিওটা এখানে দেখা আ যেতেও পারে। বিকজ এইজন্যই বলছি যে ৳১২ থেকে শেয়ার প্রাইসটা এখন ৳১৪ স্টে করতেছে এবং এখানে একটু ধরে রেখেছে। যদি কনসোলিডেশন হয়ে ধরে রাখতে পারে, আ লাইক ৳১৩ র উপরে যদি শেয়ার প্রাইসটা ধরে রাখতে পারে, ধরে নিবেন এই শেয়ারটা ৳১৬ পর্যন্ত আবার একটা মুভ দিতে পারে। যেহেতু আ 200 ডেইজ মুভিং এভারেজ ৳১৬ পর্যন্ত রেজিস্ট্যান্স শো করছে। তাহলে এই স্টকটা দেখতে পারেন। আ অবজারভেশন এর জন্যে এবং টেকনিক্যাল এনালাইসিস এ আপনারা আপনাদের যে লিস্ট টেকনিক্যাল এনালাইসিস এর যে লিস্ট সেটাতে রাখতে পারেন। অবজারভেশন করতে পারেন এবং আম যেহেতু এখন এখানে আ বলব যে ৳১৬ পর্যন্ত যদি চিন্তা করি তাহলে 20% এর মতো একটা গ্যাপ এখনো আছে। যে গ্যাপটা ফিল আপ করতে পারে। এরপরে যাব এসএস স্টিল এ। সেইম কন্ডিশন। আমরা যদি ইপিএস এর দিকে চলে যাই, আ গত বছর উম 3rd কোয়ার্টারে ছিল এইটা মানে ৯ পয়সাও না অ্যাকচুয়ালি তার থেকে অনেক কম। এই বছর আসছে এটা ৯ পয়সা। গত বছরে ছিল ০.০২৭ পয়সা থেকে ১২ পয়সা অর্থাৎ ৯ মাসেও ৩৪৪% এর মতো ইপিএস গ্রোথ আছে এবং annualized করলে হয় ২৪ পয়সা। তো আমরা ফান্ডামেন্টাল ইস্যুস গুলা বা ইপিএস এগুলোর দিকে নজর না দিলেও আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি কিন্তু ভালো একটা পজিশনে আছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে একটা হ্যামার পজিশন ক্রিয়েট করেছে বা হ্যামার ক্যান্ডেল। আ অনেক সময় বুলিশ মিন বারের মতো কাজ করে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ৳১২ র উপরে শেয়ার প্রাইসটা ধরে রাখতে পারলে শেয়ারটা আবারও প্রিভিয়াসলি যেহেতু এইখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার পড়ে গিয়েছিল। মানে লাইক ব্রেকআউট দিতে চেয়েছিল বাট পারেনি আল্টিমেটলি। ৳১৬ পর্যন্ত শেয়ার প্রাইসটা উঠেছিল এবং এইবার সেটা ৳১৫ সাজেস্ট করছে। তো আমি যেটা বলব যে এই ৳১২.৫ থেকে ৳১৫ পর্যন্ত অর্থাৎ 20% এর মতো আবার একটা গ্যাপের সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। স্টকটার দিকে আ মনিটর করতে পারেন। টেকনিক্যাল পজিশন গুলো আ ওয়াচ করতে থাকতে পারেন। তাহলে আমার কাছে যেটা মনে হয় যে ভলিউম বাড়ার সাথে যেহেতু ভলিউম বেড়েছে অলরেডি ২১ লাখের মতো ভলিউম আ গতকাল হয়েছিল। তো ভলিউমটা যদি ২০ লাখের উপরে ধরে রাখতে পারে, শেয়ার প্রাইস যদি ৳১২.৫ র উপরে ধরে রাখতে পারে, শেয়ারটা আবারও ৳১৫ র দিকে চলে যাওয়ার একটা হাই চান্স আছে। আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করব। তারপরে ভিডিওটা শেষ করে ফেলছি। এই যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, এগুলো শুধুমাত্র আপনাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্যে এবং আমাদের যে স্লোগান মেক ইনফর্মড ডিসিশন বেসড অন আ অথেন্টিক ইনফরমেশন। লাইক ইনফরমেশনটা এরকম নয় যে কোনো নিউজ বা কোনো রিউমার এর ভিত্তিতে। ইনফরমেশন গুলা হচ্ছে এরকম যে অলরেডি সেটা দেয়া আছে বাট আপনি সেটাকে আ পুনরুদ্ধার করবেন। লাইক খনিজ যে বিভিন্ন রকমের যে খনিজ পদার্থগুলো যে খনিগুলোতে থাকে, ওগুলো এক্সট্রাক্ট করতে হয়। অলরেডি সেখানে যেমন গোল্ডের যে খনি থাকে সেখানে গোল্ড আছে। গোল্ডটা মিনারেল হিসেবে আছে। ওইখানে এক্সট্রাক্ট করে
রিফাইন করে তখন হচ্ছে ব্যবহারযোগ্য গোল্ডে পরিণত করা হয়। আপনি তেলের কথা বলবেন, তেলের খনি থাকে এক্সট্রাক্ট করে, উত্তোলন করে, পাম্পিং করে উত্তোলন করে তারপরে তেল রিফাইন করে তেল হিসেবে ইউজ করা হয় বা ফুয়েল হিসেবে ইউজ করা হয়। তো এইরকম আরকি যে এই টেকনিক্যাল ডাটা গুলো আপনার এখানে কি ওই খনিজের মতো করে দেয়া আছে। আপনাকে এক্সট্রাক্ট করতে হবে, রিফাইন করতে হবে। দেন আপনি সেটা থেকে যে ইনফরমেশনটা পাবেন সেটাই আপনার জন্য ইনসাইট। দেন আপনি সেই ইনসাইট এর উপর বেস করে ডিসিশন মেক করবেন। এই স্লোগানটাই আমরা দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। আ যেই টেকনিক্যাল ফরমেশন গুলো, যেই টেকনিক্যাল ইনসাইট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আ এইগুলো জাস্ট আমি বলব যে লাইক মোটামুটি আপনারা বলতে পারেন যে বিগিনিয়ার টু ইন্টারমিডিয়েট লেভেলের কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এত অল্প সময়ে আসলে ডিটেইল সম সম আ সম সম্ভব না ইনফরমেশন শেয়ার করা। যে জিনিসগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যদি বুঝতে পারেন, আপনারা আপনাদের মতো করে আবার স্টাডি প্লাস হচ্ছে এনালাইসিস করলে আরো ডিটেইল বুঝতে পারবেন। তো এইখানে যে জিনিসটা ওভারঅল আমার আজকের এই আলোচনায় যেটা দেখলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে স্ক্রিপ্ট গুলো নিয়ে আলোচনা করেছি, আপকামিং ডেইজ গুলোতে মার্কেটে যদি ডমিনেশন থাকে স্ক্রিপ্ট ওয়াইজ তার ইঞ্জিনিয়ারিং স্টক গুলোর একটা ভালো পারফরম্যান্স হয়তোবা আশা করতে পারেন আপনারা। বেসড অন মোস্ট অফ দ্যা স্টক গুলোর টেকনিক্যাল পজিশন ভালো। সেই জন্যে এই পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি পটেনশিয়াল হয়, ইঞ্জিনিয়ারিং যে আইটেম গুলো আছে সেগুলো একটা পটেনশিয়াল স্ক্রিপ্ট হিসেবে চলে আসতে পারে। ক্লোজলি মনিটর করেন এবং আরো এনালাইসিস করেন, আরো টুলস এপ্লাই করেন। আশা করি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।